আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি নাম্বার যেই টপিকটিতে রয়েছে সেটা হচ্ছে আমাদের রচনা বা প্রবন্ধ রচনা, যেটাই বলি না কেন। তো এই রচনা নিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের হচ্ছে সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েরিজ, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের হচ্ছে জিজ্ঞাসা, অনেক কিছুই থেকে থাকে। তো এই সকল বিষয় কিন্তু আমরা হচ্ছে বেসিক নিয়ে আমাদের ক্লাস রয়েছে। তো আমরা এখন হচ্ছে আমাদের যে রচনাগুলো রয়েছে, যে রচনাগুলো ঘুরে ফিরে প্রতিটা বছর প্রতিটা বোর্ডে কিন্তু আসে, সেই রচনাগুলো নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিয়ে তৈরি করেছি। তো তার হচ্ছে ধারাবাহিকতা স্বরূপে কিন্তু আমরা আমাদের প্রথম যে রচনা অর্থাৎ বাংলাদেশ পর্যটন শিল্প, সেটা নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসে কিন্তু আমরা পর্যটন শিল্পের খুঁটিনাটি সম্পর্কে এবং এই রচনার মধ্যে আমরা কী কী পয়েন্ট দিতে পারি, পয়েন্টের মধ্যে আমাদের লেখাগুলো কী কী হতে পারে এবং কীভাবে একটা পয়েন্টের পর একটা পয়েন্ট সাজানোর ক্ষেত্রে আমরা কীভাবে স্টেপগুলো ফলো করতে পারি এই রচনার মধ্যে, বা এই রচনার মধ্যে কী কী থাকলে আমরা একটা ভালো নাম্বার পেতে পারবো, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো আমাদের আজকের প্রথম রচনা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, খুবই 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 গুরুত্বপূর্ণ একটি রচনা। এই রচনাটার হচ্ছে পরীক্ষার মধ্যে প্রত্যেকটা বোর্ডের মধ্যে একবার না একবার করে আসছে। তোমরা যারা হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন হচ্ছে বইপত্র সম্পর্কে ঘাটাঘাটি করেছো, তারা কিন্তু অলরেডি জানো যে পর্যটন শিল্প রচনা, তারপর হচ্ছে তোমার মাদকাসক্তি, তারপর তোমার প্রাকৃতিক দুর্যোগ, এই যে কয়েকটা রচনা সেগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতিবার কিন্তু এই রচনাগুলি কিন্তু আসে। আচ্ছা, একদম প্রথম আমাদের যে রচনার পয়েন্ট সেটা হচ্ছে ভূমিকা। এটা সবাই জানি আমরা, ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করতে হয় আমাদের রচনা। যে আমরা একদম সর্বপ্রথম যে কোনো রচনা লিখতে গেলে তার সারসংক্ষেপ স্বরূপ আমরা কিভাবে হচ্ছে একটা রচনার একদম খুবই সংক্ষিপ্ত কথার মধ্যে শুরু করতে পারি, মানে সূচনাটা বা ইন্ট্রোটা কীভাবে দিতে পারি, সেটা হচ্ছে ভূমিকা অংশের মধ্যে। তার মধ্যে কী বলা আছে আমরা একটু দেখি। পর্যটন শিল্প আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ও দ্রুত বর্ধনশীল খাত। অর্থাৎ পর্যটন শিল্প বর্তমান যুগে এসে পুরো পৃথিবীব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বর্ধনশীল মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই খাতে ডিমোশন হওয়ার বা এই খাতে হচ্ছে তোমার কোনো ধরনের হচ্ছে ক্ষতি হওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই, কারণ দিন দিন যত হচ্ছে মানে যত আমরা সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু মানুষ অনেক বেশি হচ্ছে তোমার কি বলে এটাকে পর্যটন প্রেমী হয়ে উঠছে। প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরার বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখার, বিভিন্ন কোনো কিছু জানার যে আগ্রহ সেটা কিন্তু মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এবং প্রতিনিয়ত প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে ভ্রমণ করে আসছে। এবং দেখা যায় যে বিভিন্ন সিজনাল মানে সময়গুলোতে দেখা যায় যে তোমার ঈদের সময় বা বিভিন্ন ধরনের সরকারি ছুটির সময় কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে হচ্ছে উপচে পড়া ভিড় থাকে, যেখানে আসলে হোটেল পাওয়া বা ওই জায়গাটাতে হচ্ছে কিছুদিন থাকার ব্যবস্থা কিন্তু অনেক আগে থেকে তৈরি করে রাখতে হয়, নইলে কিন্তু যে হচ্ছে তোমার সুযোগ পাওয়া যায় না। তো এই যে ব্যাপারগুলো যেহেতু অনেক ক্রমবর্ধনশীল একটা খাত, সেক্ষেত্রে এই খাতের হচ্ছে সুবিধা অসুবিধা আমরা কীভাবে আরও হচ্ছে উন্নতি করতে পারি সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা কিন্তু আমাদের এই রচনার মূল বিষয়। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শক্তিশালী অর্থনৈতিক খাত যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টি ও সাংস্কৃতিক বিনিময়ে সুযোগ সৃষ্টি করে। তার মানে কি বলছে যে এটা শুধু বিনোদনের জন্য নয়। আমরা সাধারণত পর্যটন মানে কি বলে ঘুরতে যাই বা বেড়াতে যাই কি কারণে, হচ্ছে আমাদের মাইন্ড একটু ফ্রেশ করতে, আমরা হচ্ছে আমাদের যে মনোটোনাস লাইফ বা হচ্ছে আমাদের একঘেয়েমি যে জীবন, আমাদের হচ্ছে চাকরির জীবন বলো, মানে শিক্ষকতা বলো, বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে শিক্ষার্থীদের জীবনযাপন বলো, ব্যবসায়িকদের জীবনযাপন বলো, প্রত্যেকেই কিন্তু যার যার কাজে যথেষ্ট ব্যস্ত। তো ওই কিছুটা সময় 2-1 দিন সময় বা 3 দিন সময় খুঁজে বের করা হয় নিজেকে একটু সময় দেওয়ার জন্য, একটু রিল্যাক্স ফিল করার জন্য। তো এটা কিন্তু শুধু বর্তমানে এখন বিনোদনের খাত হিসেবেই কিন্তু বা বিনোদনের মাধ্যম হিসেবেই কিন্তু এখন শুধু সীমাবদ্ধ নেই, এটি কিন্তু যে কোনো একটা দেশের জন্য অর্থনৈতিক দিক থেকে বিশাল একটা হচ্ছে সম্ভাবনাময় মাধ্যম। এবং বৈদেশিক মুদ্রা অর্জন, তুমি যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ বা অন্য দেশ থেকে যখন কোনো পর্যটক বাংলাদেশে আসছে, সেক্ষেত্রে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করার কিন্তু বড় একটা ভূমিকা হচ্ছে আমাদের পর্যটন শিল্প পালন করছে। কর্মসংস্থানের ব্যবস্থা, এই খাতকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবং সাংস্কৃতিক বিনিময় মানে হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও কিন্তু পর্যটন শিল্পটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ এবং আতিথেয়তা বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম মাধ্যম।
অর্থাৎ কি বলছে, পর্যটন হচ্ছে যেহেতু বিভিন্ন হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস থাকে বা বিভিন্ন ধরনের হচ্ছে তোমার ঐতিহাসিক স্থান থাকে, সেগুলো তোমার অন্য দেশের পর্যটক এসে যখন তোমার দেশে ভিজিট করে, তোমার দেশে এসে যখন দেখে যাবে, সেক্ষেত্রে তোমার ইতিহাস সমৃদ্ধ হবে, তোমার বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে তারা আরও খুব সুন্দর করে জানতে পারবে। তারা হয়তো দুইজন মানুষ এসে দেখে গিয়েছে, তাদের কাছে এতটাই ভালো লেগেছে বা তারা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছে, তারা হয়তো তার নিজের দেশে গিয়ে আরও 10 জনের সাথে আলাপ আলোচনা করবে যে আমি অমুক জায়গায় গিয়ে অমুক একটা জিনিস দেখে আসছি, খুবই সুন্দর। তখন তারা আরও মানুষ হচ্ছে আমাদের দেশে হচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলোতে ভিজিট করতে আসবে। তো এই যে ব্যাপারগুলো সাংস্কৃতিক ক্ষেত্রে বলো, ইতিহাস জানার ক্ষেত্রে বলো, প্রাকৃতিক সম্পদ ক্ষেত্রে বলো, এবং বাংলাদেশের মানুষ কিন্তু বরাবরই কিন্তু অনেক বেশি অতিথি পরায়ণ। তো আতিথেয়তার দিক থেকে বলো, সব দিক থেকে কিন্তু এটা খুবই সম্ভাবনাময় একটা খাত হিসেবে কাজ করছে। বিশ্বব্যাপী অনেক দেশে পর্যটনকে জাতীয় উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। স্বাভাবিক, মাত্র যেই বর্ণনাগুলো দিলাম সেক্ষেত্রে তোমার এটা একদম হচ্ছে জাতীয় পর্যায়ে চলে যাওয়ার মতোই কিন্তু একটা খাত। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক মনোরম ও সম্ভাবনাময় দেশ, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও বৈচিত্র্যময় সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ। অর্থাৎ যেহেতু আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প, আমাদের রচনাটা, সেক্ষেত্রে বাংলাদেশটা পর্যটন শিল্পের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করতে পারছে, আরও কি কি আমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে হচ্ছে মূল আলাপ আলোচনা হবে আমাদের। বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক পরিচিতি উভয়ই বাড়বে। অর্থাৎ বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশ, আমাদের কিন্তু উন্নয়নশীল দেশ বলো, সম্ভাবনাময় দেশ বলো, সবই কিন্তু রানিং, মানে আস্তে আস্তে হচ্ছে, একদম একসাথেই বা হচ্ছে হুট করে কিন্তু কোনো ধরনের হচ্ছে কি বলে মিরাকেল হওয়ার কোনো ধরনের কিন্তু সম্ভাবনা কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সম্ভাবনাময় যে খাতটি, সেটাকে আমরা আরও সামনের দিকে ত্বরান্বিত করার যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার, সেটাই কিন্তু আমাদের এখানে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী পয়েন্টগুলোতে। বিকাশ ঘটাতে পারলে আমাদের কি কি হবে, মানে যদি আমরা এই খাতকে আরও ভালো কোনো পর্যায়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশের অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, যেটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট আমাদের গেল। 2 নম্বর পয়েন্টে কি বলেছে আমরা, পর্যটন ও পর্যটন শিল্পের ধারণা। অর্থাৎ এখন হচ্ছে আমরা পর্যটন শিল্পটা অ্যাকচুয়ালি শিল্প কিভাবে হয়ে উঠলো এবং পর্যটন বলতে আসলে কি বোঝানো হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। পর্যটন হলো চিত্ত বিনোদন বা জ্ঞান আহরণের জন্য পরিভ্রমণ। অর্থাৎ তোমার মাইন্ডকে ফ্রেশ করার জন্য, তোমার নিজেকে একটু হচ্ছে সময় দেওয়ার জন্য, তোমার নিজেকে হচ্ছে সকল ধরনের হচ্ছে জীবন, আমাদের যে হচ্ছে একঘেয়েমি জীবনযাপন, সেই জীবন থেকে কিছুটা হচ্ছে মুক্তি দেওয়ার জন্য এবং কিছুটা হচ্ছে শান্তিতে থাকার জন্য হচ্ছে যে বিনোদনের ব্যবস্থা, সেটাই হচ্ছে বা যে পরিভ্রমণের ব্যবস্থা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পর্যটন। অবসর যাপন অথবা জ্ঞান আহরণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করাকে পর্যটন বলে। পর্যটনের সাথে সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থার আবাসন এবং খাবার ব্যবস্থা, কেনাকাটার জন্য দোকান, এই সকল কিছু সমন্বয়ে যে ব্যবসায়িক কাঠামো গড়ে ওঠে তাই পর্যটন শিল্প। অর্থাৎ একটা জিনিসের সাথে তোমার অনেক কিছু কিন্তু রিলেটেড, অনেক কিছু কিন্তু সংযুক্ত। যেমন তুমি শুধু পর্যটন করলেই তো হবে না, মানে তুমি শুধু ভ্রমণ করলেই তো হবে না, ভ্রমণ করার জন্য যে জায়গাটা তুমি চুজ করেছো, যে জায়গা তুমি হচ্ছে সিলেক্ট করেছো বা হচ্ছে তুমি নির্দিষ্ট করেছো, সেই জায়গায় তোমার যে থাকার ব্যবস্থা থাকতে হবে, ওই জায়গায় খাওয়ার ব্যবস্থা থাকতে হবে, ওই জায়গায় তুমি যাচ্ছ সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থা থাকতে হবে, ওই জায়গাতে আরও বিভিন্ন ধরনের হচ্ছে তোমার মনোরঞ্জন ভিত্তিক বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকতে পারে, তারপর বিভিন্ন দোকানপাট থাকতে হবে কেনাকাটার জন্য। তো এই যে ব্যাপারগুলো একটা জিনিসের সাথে কিন্তু অনেকগুলো জিনিস হচ্ছে কোরিলেটেড, মানে হচ্ছে তোমার সংযুক্ত জিনিসগুলো। তো সকল কিছু সমন্বয়ে কিন্তু আসলে পর্যটন শিল্পটা তৈরি হয়েছে। শিল্প তো আসলে একটা জিনিস নিয়ে হয় না, অনেকগুলো জিনিসের সংমিশ্রণে আসলে শিল্প হয়ে থাকে। এটি শুধু ব্যক্তিবিশেষের আনন্দ বা জ্ঞান অর্জনের মাধ্যমেই নয়, এটি একটি দেশের কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সাংস্কৃতিক বিনিময়ে অমূল্য অবদান রাখে। তার মানে হচ্ছে এটা শুধু ব্যক্তির উপর নির্ভর করেই যে রয়েছে ব্যাপারটা এরকম না, একজন ব্যক্তির উপর ভিত্তি করে বিশাল একটা হচ্ছে শিল্পে এটার সাথে সম্পূর্ণরূপে জড়িত। সেখানে একজন পর্যটকও যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, 1000 জন পর্যটকও ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ আস্তে আস্তে কিন্তু যে বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধুর তৈরি হয়। পর্যটনের সূচনা কখন থেকে সর্বপ্রথম আমাদের পর্যটন যে একটা শিল্প হতে পারে বা পর্যটন কখন থেকে আমাদের মাথায় ধারণাটা এসেছে যে মানুষ এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারে, এই ব্যাপারটা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস থেকে জানা যায়। খ্রিস্টপূর্ব 302 অব্দে গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিস ভারতবর্ষে আগমন করেন। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে প্রখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং বাংলা ভূখণ্ড পরিভ্রমণ করেন। 14দশ শতকে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের আমলে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা
পরিভ্রমণ করেছিলেন, সোনারগাঁও ভ্রমণ করেন। এছাড়াও ফাহিয়েন, মার্কো পোলো, নিকোলো সহ আরো অনেক বিখ্যাত পর্যটকগণ বিভিন্ন সময় ভারতবর্ষ ও বাংলায় পরিভ্রমণ করেন। অর্থাৎ আরও বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বা বিভিন্ন বিখ্যাত হচ্ছে পর্যটক যারা ছিলেন বা বিভিন্ন ধরনের হচ্ছে ভ্রমণ পিপাসু ব্যক্তি যারা ছিলেন, তাদের দেখে কিন্তু পরবর্তীতে হচ্ছে আরও 10 জন মানুষ হচ্ছে উদ্বুদ্ধ হয়ে বা তারাও হচ্ছে তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে পর্যটনের যেই হচ্ছে ট্রেন্ডটা বা পর্যটনের যে ব্যাপারটা সেটাতে তারা আরও বেশি হচ্ছে আকৃষ্ট হয়। এবং এখানে যে ব্যক্তিবর্গের নাম দেওয়া আছে ফাহিয়েন, তারপর হচ্ছে ইবনে বতুতা, তারপর সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর হচ্ছে মেগাস্থেনিস এবং হচ্ছে নিকোলো, এই যে ব্যক্তিবর্গের নাম এখানে রয়েছে বিখ্যাত ব্যক্তিবর্গ, তারা কিন্তু জীবনের অনেকটা সময় তারা শুধু হচ্ছে পর্যটনের মাধ্যমে কাটিয়েছে, মানে পরিভ্রমণ, দেশ ভ্রমণ বা হচ্ছে ভ্রমণের মাধ্যমে কিন্তু তাদের জীবনে অনেকটা অংশ কাটিয়েছে, যার কারণে তারা হচ্ছে ভ্রমণ পিপাসু ব্যক্তি হিসেবে বা হচ্ছে পর্যটক হিসেবে কিন্তু বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে এবং তাদের নাম কিন্তু সেই হিসেবে পর্যটক হিসেবেই কিন্তু তাদের নাম পরিচিত। 4 নাম্বার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্রসমূহ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্রসমূহ। বাংলাদেশের বিভিন্ন স্থান প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। বাংলাদেশের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, সিলেটের চা বাগান, রাঙামাটির পাহাড় ও কাপ্তাই হ্রদ, বান্দরবনের নীলগিরি পাহাড়, সাজেক ভ্যালি, পতেঙ্গা সমুদ্র সৈকত, জাফলং, একমাত্র জলাবন রাতারগুল, সোয়াম্প ফরেস্ট, সাগরকন্যা, কুয়াকাটা সহ আরো বিভিন্ন স্থান হাজারো দেশি বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। অর্থাৎ এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান, যে জায়গাগুলোতে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখা তার জন্য কিন্তু মানুষ সাধারণত যেয়ে থাকে যে জায়গাগুলোতে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু স্থান দিয়েছে। সর্বপ্রথম যেটার কথা না বললি না সেটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার, তারপর হচ্ছে তোমার বিভিন্ন পাহাড়, সেটা বান্দরবন, তারপর হচ্ছে তোমার খাগড়াছড়ি, এখানকার পাহাড়গুলোর সুন্দরবন, ম্যানগ্রোভ, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, তারপর হচ্ছে সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে, সেই সাগরকন্যা, তারপর হচ্ছে তোমার সোয়াম্প ফরেস্ট হিসেবে পরিচিত হচ্ছে জলাবন রাতারগুল, জাফলং, মানে অনেক জায়গা রয়েছে যেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কি বলে পর্যটন কেন্দ্র, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্যই ওই স্থানগুলো হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে হচ্ছে এখন বর্তমানে স্থান পেয়েছে। এরপর আসা হচ্ছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তোমার প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে গিয়ে কিছু প্রত্নতাত্ত্বিক বা হচ্ছে ঐতিহাসিক কিছু নিদর্শন স্বরূপ আমাদের দেশকে, আমাদের দেশের ইতিহাসকে প্রেজেন্ট করার ব্যাপার রয়েছে বা আমাদের দেশকে উপস্থাপন করার কিছু ব্যাপার রয়েছে। যেমন এখানে কি কি আছে, বাংলাদেশে রয়েছে বহু প্রাচীন ঐতিহাসিক স্থান, মহাস্থানগড় যেটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ হিসেবে পরিচিত, স্বীকৃতি পেয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, ময়নামতি, সোনারগাঁও, লালবাগ কেল্লা, জাতীয় স্মৃতিসৌধ, বিভিন্ন জমিদার বাড়ি, 60 গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল ইত্যাদি। এসব নিদর্শন ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এবং শিক্ষামূলক পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি বলছে যে এসব নিদর্শনগুলো ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে পরিচিত এবং শিক্ষামূলক। বিভিন্ন সময়ে দেখবা বিভিন্ন স্কুলের হচ্ছে অনেক শিক্ষার্থীকে নিয়ে হয়তো সোনারগাঁ অথবা মহাস্থানগড় অথবা 60 গম্বুজ মসজিদ অথবা আহসান মঞ্জিল, এই জায়গাগুলোতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাওয়া হয় শিক্ষা সফরের জন্য, যাতে করে বাচ্চারা বা হচ্ছে শিক্ষার্থীরা এই জিনিসগুলো হচ্ছে দেখে বা এই হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে বিভিন্ন হচ্ছে তথ্য জানতে পারে, বিভিন্ন কিছু শিখতে পারে। শিক্ষা সফরের উদ্দেশ্য যেহেতু শিক্ষা, তো সেক্ষেত্রে কিছুটা শিখতে পারে। এগুলো কিন্তু আমাদের ইতিহাসের সাথে যেহেতু সংযুক্ত, তো তখনকার সময় বিভিন্ন রাজা বাদশার আমলের বিভিন্ন ধরনের নিদর্শন বা তখনকার সময়ের হচ্ছে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গের তৈরিকৃত বিভিন্ন ধরনের নিদর্শন, এগুলো কিন্তু আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে খুব মুখ্য ভূমিকা পালন করে থাকে। 6 নাম্বার সংস্কৃতি ও ইতিহাস। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি উৎসবগুলো দেশীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া লোকসঙ্গীত, নৃত্য, হস্তশিল্প পর্যটনের অন্যতম আকর্ষণ। কারণ এগুলো কিন্তু যদিও আমাদের হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ মানে কি বলে নিদর্শন হিসেবে না থাকলেও এগুলো কিন্তু হচ্ছে বিশেষ করে বাইরের দেশের পর্যটক অর্থাৎ বিদেশি পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করে থাকে আমাদের দেশের এই সংস্কৃতিগুলো। কারণ আমাদের দেশের সংস্কৃতি তো যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি সুন্দর অন্যান্য দেশের তুলনায়। প্রযুক্তির ব্যবহার ও আধুনিকীকরণ। বর্তমানে পর্যটন ব্যবস্থা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ওয়েবসাইট, অ্যাপ, অনলাইন বুকিং,
ভার্চুয়াল ট্যুর এসব সেবা আরও উন্নত হলে পর্যটকদের অভিজ্ঞতা সহজ ও আনন্দদায়ক হবে। সরকারকে এ খাতে প্রযুক্তিগত অবকাঠামো ও ডিজিটাল মার্কেটিং বাড়াতে হবে। অর্থাৎ আগের একটা সময় ছিল যখন এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, কারণ তখন পর্যটনটা শিল্প হিসেবে তৈরি হয়নি। তো তখন মানুষ নিজের প্রয়োজনে বা মানুষ নিজের হচ্ছে জাস্ট শখকে একদম পার্সোনালি হচ্ছে কি বলে পূরণ করার জন্য কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যেত। কিন্তু এখনকার সময় যখন দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি এটাতে আকৃষ্ট হয়ে পড়ছে, তখন এটা একটা শিল্পে পরিণত হয়েছে। এবং বর্তমান সময়ে এই শিল্পকে আরও বেশি সহজতর করে তোলার জন্য আমাদের কিন্তু একদম হুট করে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আমরা কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট কেটে তারপর হচ্ছে সকল কিছু আগে থেকে ঠিকঠাক করে একদম সুন্দর একটা ভ্রমণের ব্যবস্থা কিন্তু আমরা আগে থেকে করতে পারছি। এরপর আসো 8 নাম্বার, আধুনিক বিশ্বে পর্যটন শিল্প। অর্থাৎ আধুনিক বিশ্বে বর্তমান সময় পর্যটন শিল্পের অবস্থানটা কোথায়। আধুনিক বিশ্বে পর্যটন একটি বৃহৎ আয়বর্ধক শিল্পে পরিণত হয়েছে। বৃহৎ আয়বর্ধক শিল্প। বিশ্ব পর্যটন সংস্থা পরিসংখ্যান মতে প্রতি বছর গড়ে প্রায় 100 কোটি পর্যটক বিশ্বব্যাপী ভ্রমণ করছে। আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো জাতীয় বাজেটের প্রায় 25% অর্থাৎ 25% পর্যন্ত আয় বৃদ্ধি করতে সক্ষম। ক্রমবর্ধমান বিদেশি পর্যটকদের কারণে মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, বাংলাদেশ পর্যটন শিল্পে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটনকে একটি শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে প্রতি বছর 27 সেপ্টেম্বর পর্যটন দিবস পালিত হয়। অর্থাৎ পর্যটন শিল্প যেহেতু বর্তমানে বৃহৎ একটা শিল্পে পরিণত হয়েছে, পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে প্রতি বছর গড়ে প্রায় 100 কোটি, মানে 100 কোটি কম বা 100 কোটির কম তো হবেই না, বেশি হবে আরও, পর্যটক বিশ্বব্যাপী ভ্রমণ করছে। 100 কোটি মানে সংখ্যাটা বুঝতে পারছো যে কত মানুষ। এরপরে কি বলছে, আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো জাতীয় বাজেটের প্রায় 25% বা 25% পর্যন্ত আয় বৃদ্ধি করতে সক্ষম। অর্থাৎ জাতীয় যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে 25%, 100%-এর মধ্যে 25% পর্যন্ত আয় বৃদ্ধি করতে সক্ষম এই পর্যটন খাত। এবং ক্রমবর্ধমান বিদেশি পর্যটকদের কারণে এই যে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে ক্রমবর্ধমান বিদেশি পর্যটকদের কারণে বর্তমান সময়ে মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, বাংলাদেশ পর্যটন শিল্পে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটনকে একটি শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে প্রতি বছর 27 সেপ্টেম্বর পর্যটন দিবস হিসেবে পালিত হয়। ঠিক আছে, এরপর আসা আমাদের পরবর্তী পয়েন্টে চলে যাই। পর্যটন শিল্প সম্পর্কিত পরিসংখ্যান বাংলাদেশ ভিত্তিক, অর্থাৎ বাংলাদেশের ভিত্তি করে আমরা একটা পরিসংখ্যান বা একটা সার্ভে করেছি। সেই সার্ভে অনুযায়ী আমরা দেখবো যে আমাদের কত মানুষ প্রতি বছর হচ্ছে পর্যটক হিসেবে আমরা পাচ্ছি, বা কত মানুষের উপর কি কতটা আয় ব্যয়ের ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। বাংলাদেশ 2024 সালে প্রায় 6.55 লক্ষ বিদেশি পর্যটক এসেছিল। অর্থাৎ প্রায় 6.5 লাখ প্লাস, 6.5 লাখের বেশি পরিমাণ পর্যটক হচ্ছে 2024 সালে আমাদের দেশে ভ্রমণ করেছে পর্যটন কর্পোরেশন রিপোর্ট অনুযায়ী। এটা হচ্ছে একদম পর্যটন কর্পোরেশন যারা রয়েছে তাদের থেকে একদম সুন্দরভাবে লিখিত একটা রিপোর্ট তারা দিয়েছে, যেখানে 6.5 লাখ বিদেশি পর্যটক পুরো বছর ব্যাপী আমাদের দেশে ভ্রমণ করেছিলেন। এবং পর্যটন খাত থেকে 2023-24 অর্থ বছরে প্রায় 297 মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। কত বিশাল একটা অ্যামাউন্ট, 297 মিলিয়ন মার্কিন ডলার আয় করা হয়েছিল 2023-24 বছরে, অর্থ বছরে। পর্যটনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কমপক্ষে 15 লাখ মানুষ কর্মরত আছেন। তার মানে হচ্ছে তোমার 15 লাখ মানুষ, এটা তোমার যত ক্ষুদ্র অবস্থানই হোক বা যত বৃহৎ অবস্থানই হোক না কেন, সকল যে মানুষগুলো এই পর্যটন শিল্পের সাথে হচ্ছে জড়িত, প্রায় 15 লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে এই পর্যটন শিল্প। তাহলে বোঝাই যাচ্ছে আসলে এটার ব্যাপ্তিটা আসলে কত বৃহৎ। পরবর্তী পয়েন্ট, বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, যে এখন কি অবস্থায় আছে। বর্তমানে বাংলাদেশের পর্যটন শিল্প ধীরে ধীরে উন্নতির দিকে এগুলো এখনো একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ খুবই ধীর গতিতে আগাচ্ছে বা খুবই হচ্ছে দ্রুত গতিতেই আগাচ্ছে, কিন্তু আমাদের যেরকম কাঙ্ক্ষিত হওয়া উচিত বা আমরা যেরকম চাচ্ছি, যেরকম সুযোগ সুবিধা আমাদের পেলে আমাদের পর্যটনটা বা হচ্ছে আমাদের ভ্রমণটা খুবই ভালো হবে, সেরকম আমরা এখনো আশানুরূপভাবে আমাদের ফলাফলটা পাচ্ছি না। বাংলাদেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রসমূহ বিদেশি দেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার অভাব, সেবার নিম্নমান, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের অভাবে এ খাত পূর্ণ সম্ভাবনা এখনো কাজে লাগানো যাচ্ছে না। অর্থাৎ আমাদের প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু
ল্যাকিংস রয়েছে বা কিছু না কিছু হচ্ছে আমাদের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো যদি আমরা সুষ্ঠুভাবে সমাধান করতে পারি আমাদের এই খাতকে আমরা আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। সমস্যাগুলোর মধ্যে কী কী আছে, যেহেতু প্রতি বছর অসংখ্য বিদেশি পর্যটক আমাদের দেশে হচ্ছে ভ্রমণ করতে আসে, তো সেক্ষেত্রে আমাদের অবকাঠামোগত কিছু ঘাটতি রয়েছে। তারপর হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেমন দেখা যায় প্রায় আমরা কিছুদিন আগে এরকম একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের বিদেশি কোনো একজন হচ্ছে পর্যটক এসেছিলেন, তার কাছ থেকে হচ্ছে ফোন ছিনতাই হয়ে গেছে। তো এটা তো আমাদের দেশের জন্য খুবই ব্যাড একটা রেকর্ড, খুবই খারাপ একটা হচ্ছে অভিজ্ঞতা। সে হয়তো কখনোই হচ্ছে আমাদের এই দেশে আর আসার হচ্ছে তার ইচ্ছা হবে না, বা সে কখনোই হয়তো এরকম একটা পরিস্থিতিতে পড়বে এরকম কখনো সে চিন্তা করেনি। তো এই যে ব্যাপারগুলো, তো পরিচ্ছন্নতার অভাব, আমাদের দেশের লোকজন যতই হচ্ছে সচেতন করা হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আমাদের দেশের লোকজন খুবই হচ্ছে অস্বাস্থ্যকর বা খুবই হচ্ছে পরিচ্ছন্নতার অভাব। সেবার নিম্নমান, যেরকম সেবা তারা প্রোভাইড করবে বলেছে তো সেই অনুযায়ী হয়তো তারা সেবা তারা দিতে পারছে না বা দিচ্ছে না। অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে সকল জায়গাগুলো রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে হচ্ছে খুবই যোগাযোগ ব্যবস্থার খুবই হচ্ছে বাজে অবস্থা, তো সেই জায়গাগুলোকে হচ্ছে উন্নত করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের অভাব, অর্থাৎ অন্যান্য দেশের যেই পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তারা এতটাই সুসজ্জিতভাবে সুন্দর করে খুবই প্রেজেন্টেবলভাবে হচ্ছে অন্যান্য দেশের কাছে কিন্তু জিনিসগুলোকে তারা হচ্ছে প্রেজেন্ট করে থাকে বা হচ্ছে তোমার প্রচার করে থাকে। যেমন যদি আমরা বলি মালয়েশিয়ার কথা বলি, থাইল্যান্ডের কথা বলি, নেপালের কথা বলি, তো ওই জায়গাগুলো কিন্তু তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। কিন্তু আমরা আমাদের দেশগুলো যতটাই সুন্দর হোক না কেন, অন্যান্য দেশের সাথে কিন্তু টেক্কা দেওয়ার মতো, কম্পিট করার মতো বা তাদের সাথে কিন্তু তুলনা করার মতো, কিন্তু তারপরও আমরা আমাদের প্রচারের অভাবে কিন্তু আমাদের দেশকে অন্যান্য দেশের সামনে ওইভাবে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারছি না, প্রচারের অভাবে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও পর্যটন শিল্পের বিনিয়োগ ও উন্নয়ন কাজ করছে, তবে সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি। অর্থাৎ সরকারের পাশাপাশি হচ্ছে বেসরকারি বিভিন্ন খাতও কিছু পর্যটন শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিনিয়োগ করছে এবং উন্নয়নে কাজ করছে। কিন্তু এই পর্যটন শিল্পকে আরও বেশি হচ্ছে তোমার উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য বা আরও বেশি হচ্ছে তোমার উন্নয়নের ব্যবস্থা করার জন্য কিন্তু অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে, অনেক বেশি মানে আমাদের পরিকল্পনা ছাড়া যেহেতু কোনো কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব না, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সেটা অবশ্যই বাস্তবায়ন কিন্তু আমাদের নিশ্চিত করাটা খুবই 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 জরুরি। পর্যটন শিল্পের গুরুত্ব, পর্যটন শিল্প দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পর্যটন শিল্প হচ্ছে অর্থনীতির চাকাকে সচল রাখতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটু আগে আমরা দেখেছি যে একটা অর্থ বছরে কত গুরুত্বপূর্ণ, মানে কত বিশাল একটা হচ্ছে বাজেট কিন্তু আমাদের পর্যটন শিল্প থেকে আসছে। এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় উৎস, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং বিদেশি দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী পয়েন্টে চলে যাই আমরা। ভবিষ্যৎ পরিকল্পনা ও পদক্ষেপ, মানুষের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নত করতে হলে সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। প্রাথমিকভাবে দেশের প্রাকৃতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলো সংরক্ষণ ও আধুনিকীকরণ করতে হবে। পর্যটন এলাকাগুলোতে নিরাপদ ও মানসম্মত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা, আবাসন সুবিধার উন্নয়ন এবং পর্যাপ্ত তথ্য ও দিক নির্দেশনা প্রদানকারী দক্ষ ট্যুর গাইড প্রস্তুত করা প্রয়োজন। অর্থাৎ আমাদের যে সকল লোকজন রয়েছে তারা হচ্ছে যাতে আরও বেশি তাদেরকে দক্ষ মনোবল হিসেবে বা দক্ষ হচ্ছে জনবল হিসেবে যাতে তাদেরকে হচ্ছে প্রস্তুত করা হয় সে ব্যাপারেও কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য ডিজিটাল প্রচারণা, ইকো ট্যুরিজমের প্রসার ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো আমাদের কি কি ব্যাপারে আমাদের সচেতন হতে হবে বা কি কি ব্যাপারগুলোতে হচ্ছে আমরা সজাগ দৃষ্টি রাখলে আমাদের এই ব্যবস্থাটিকে বা আমাদের এই পর্যটন শিল্পটাকে আমরা হচ্ছে আরও ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী মানে হচ্ছে আমাদের পৃথিবীব্যাপী বা আন্তর্জাতিকভাবে আমরা আরও বেশি হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আমাদের দেশকে, সে ব্যাপারে অবশ্যই যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো অবশ্যই নিতে তো হবে, পরিকল্পনা তো করতে হবে এবং সেগুলোর সাথে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শুধু পরিকল্পনা করেই থেমে থাকলে হবে না। সর্বশেষ কথা হচ্ছে উপসংহার। বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা সম্ভব। অর্থাৎ যদি আমরা হচ্ছে আমাদের পরিকল্পনা মাফিক কাজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই খাতটিকে আরও বিকশিত করে তোলা সম্ভব। আমাদের ঐতিহ্য, প্রকৃতি, সংস্কৃতি বিশ্বকে জানান দেওয়ার এখন উপযুক্ত সময়। অর্থাৎ আমাদের দেশকে পৃথিবীর সামনে তুলে ধরার এবং আমাদের দেশের সৌন্দর্যকে, আমাদের দেশের ইতিহাসকে, আমাদের দেশের সংস্কৃতিকে, আমাদের দেশের ঐতিহ্যকে পৃথিবীর সামনে সুন্দরভাবে তুলে ধরার এবং পৃথিবীর সামনে আমাদের দেশকে একটা সুন্দর দেশ হিসেবে উপস্থাপন করার কিন্তু এটি উপযুক্ত সময় এবং এটি উপযুক্ত একটা খাত বা এটি বিশাল একটা হচ্ছে আমাদের হচ্ছে সুযোগের ব্যবস্থা বলা চলে আর কি।
তো এই রচনার মধ্যে হচ্ছে আমরা পর্যটন শিল্পের খুঁটিনাটি সম্পর্কে আমরা কতগুলো পয়েন্ট দিতে পারি, পয়েন্টগুলোতে আমরা কী কী লিখতে পারি, সকল কিছু সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে ফেললাম। তো আশা করব পর্যটন শিল্প রচনাটা লিখতে তোমাদের আর খুব বেশি বেগ পেতে হবে না, সবাই হয়তো জিনিসগুলো বুঝতে পেরেছে এবং তোমাদের জন্য অনেক বেশি উপকার হয়েছে। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।